হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 11-এর চ্যাপ্টার 4 অর্থাৎ রাসায়নিক বন্ধন সম্বন্ধে বলবো। কালকে একটা ফোন এসে যাওয়ায় এই অবধি এই জিনিসটা আমি পুরোপুরি কালকে ব্যাখ্যা করতে পারিনি, কিন্তু আজকে এটা ব্যাখ্যা করব। আমরা যে অবধি ছিলাম যে আয়নীয় যৌগ গঠিত হওয়ার সময় যে তিনটে শক্তি কাজে লাগানো হয়, সেই তিনটে শক্তি, একটা হচ্ছে আয়নীয় ভবন শক্তি, একটা ইলেকট্রন অ্যাফিনিটি, আর একটা হচ্ছে ল্যাটিস শক্তি। এবার ল্যাটিস শক্তি আগে একটু জেনে নেওয়া যাক, এটা ব্যাখ্যা করার আগে, যে ল্যাটিস শক্তি কি বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, ল্যাটিস শক্তি বিশেষত একটা আয়ন যখন তৈরি হয়, মানে আয়ন তৈরি হওয়ার পরে যখন আয়নগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে আয়নীয় যৌগ গঠন করে, তখন যে শক্তিটা এর থেকে নির্গত হয় সেটাই তো ল্যাটিস শক্তি। তার মানে আয়নীয় যৌগ যখন আয়ন দুটো আলাদা আলাদা আছে, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, সেই আকর্ষণ বলটার জন্যই এরা কাছাকাছি আসছে এবং তার ফলে ওই শক্তিটা নির্গত হচ্ছে। তার মানে আলটিমেটলি যে আকর্ষণ বলটা ক্রিয়াশীল সেটাই কিন্তু, অর্থাৎ কুলম্বীয় যে আকর্ষণ বলটা ক্রিয়াশীল সেটার জন্যই কিন্তু ওই শক্তিটা আলটিমেটলি নির্গত হচ্ছে। এবং দেখা যায় এই আকর্ষণ বল যত বেশি হয় তত বেশি শক্তি নির্গত হয়। তার মানে ল্যাটিস শক্তি তত বাড়ে, অর্থাৎ আকর্ষণ বল বৃদ্ধি পেলে তত ল্যাটিস শক্তিও বৃদ্ধি পায়, তত বেশি শক্তি সে ছেড়ে দেয়, তত সেটা স্থায়ী হয়। কারণ যত স্থায়ী হবে তত তার শক্তি ছেড়ে দেবে, তার মানে বেশি পরিমাণে শক্তি ছেড়ে দেবে। অর্থাৎ আকর্ষণ বল যত বাড়বে তার তত বেশি পরিমাণে শক্তি সে বর্জন করবে, তত বেশি ল্যাটিস শক্তি হবে। কারণ আমরা বলতে পারি যে কুলম্বীয় আকর্ষণ বলের যেটা ব্যাখ্যা করেছিলাম, অর্থাৎ F is equal to Q1 Q2 by R square, চার্জ যত বাড়বে তত আকর্ষণ বল বাড়বে, আবার দূরত্ব যত কমবে তত আকর্ষণ বল বৃদ্ধি পাবে। তার মানে এই ক্ষেত্রে তার মানে যত চার্জ বাড়ছে তত ল্যাটিস শক্তি বাড়বে, আবার যত দূরত্ব কমবে তত ল্যাটিস শক্তি বাড়বে। তার মানে ল্যাটিস শক্তি আর আকর্ষণ বল এটা কিন্তু সমানুপাতিক। যত আকর্ষণ বল বাড়বে তত ল্যাটিস শক্তিটা বৃদ্ধি পাবে, অর্থাৎ শক্তি বেশি পরিমাণে ছাড়বে। তাহলে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ল্যাটিস শক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমরা এভাবে লিখতে পারি, আয়নের চার্জের গুণফল, আয়নের চার্জের গুণফল এর সাথে সমানুপাতিক, এবং দূরত্ব, অর্থাৎ দুটো আয়ন তাদের নিউক্লিয়াসের দূরত্বে ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে ল্যাটিস শক্তি। যত চার্জ বাড়বে তত ল্যাটিস শক্তি বাড়বে, যত দূরত্ব বাড়বে তত ল্যাটিস শক্তি কমবে। তার মানে আকার বড় হলে ল্যাটিস শক্তি কমবে, আকার ছোট হলে ল্যাটিস শক্তি বাড়বে। তাহলে এই জিনিসের উপর ল্যাটিস শক্তি নির্ভর করে। এবারে আমরা ওই ব্যাখ্যাটায় আসি যেটা ছিলাম লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড এবং লিথিয়াম আয়োডাইড। আমরা মোট 4টে যৌগ নিয়েছিলাম, কার স্থায়িত্ব বেশি এটা ব্যাখ্যা করার জন্য। তাহলে এখানে দেখো, যখন তুলনা করব তখন কিন্তু যেটা একই জিনিস আছে সেটাকে নিয়ে তুলনা করা হয় না, সেটার কোনো প্রভাবকে ব্যাখ্যা না করলেও চলবে, যেটা একই জিনিস আছে। তাহলে এটা কার সাহায্যে ব্যাখ্যা করা যাবে? যেগুলো পরিবর্তন হচ্ছে, অর্থাৎ হ্যালাইড আয়নগুলোর পরিবর্তন হচ্ছে, তাই জন্য এইটার সাহায্যে কিন্তু স্থায়িত্ব ব্যাখ্যা করা যাবে। তাহলে আমি এখানে একটা একটা করে আসি। আয়নায়নের ক্ষেত্রে দুটো শক্তি কাজ করবে, আয়নীয় ভবন শক্তি তো ক্যাটায়নের ক্ষেত্রে কাজ করবে। এখানে ক্যাটায়নটা একই বলে আয়নীয় ভবন শক্তি সব ক্ষেত্রে, সুতরাং এটা দিয়ে ব্যাখ্যাতে আসছি না। অ্যানায়নের ক্ষেত্রে আয়নীয় ভবন শক্তিতে আসছি। অ্যানায়নের ক্ষেত্রে দুটো শক্তি কাজ করে, একটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি এবং ল্যাটিস শক্তি। যখন জুড়ছে তখন ল্যাটিস শক্তি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি এইগুলোর মধ্যে কার বেশি হবে? আমরা যখন পর্যায় সারণী পড়েছি, এমনিতে ওপর থেকে নিচের দিকে নামলে আকার বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন অ্যাফিনিটি কমে, তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি হ্রাস পায়। কিন্তু এখানে একটা ব্যতিক্রম ছিল, ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি কিছুটা ফ্লোরাইডের থেকে বেশি, ব্যতিক্রম ঘটনা ছিল। তার মানে সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ক্লোরাইডের।
আর ল্যাটিস শক্তির দিক দিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে দেখো এই আয়নটার আকার সব থেকে ছোট, তারপরে ক্রমশ নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, আর আকার যত বৃদ্ধি পাবে তত কিন্তু ল্যাটিস শক্তি কমছে। তার মানে এই দুটোর ক্ষেত্রে খুব স্পষ্ট ইলেকট্রন অ্যাফিনিটিও খুব কম, এবং এই দুটো যখন ল্যাটিস গঠন করছে অর্থাৎ আয়নীয় যৌগ গঠন করছে তখনও কিন্তু এর ল্যাটিস শক্তিও কম। তার মানে শক্তি ছাড়ার প্রবণতা যখন ব্রোমাইড বা আয়োডাইড দিয়ে যখন আয়নীয় যৌগটা গঠিত হচ্ছে তখন এই দুটোর ক্ষেত্রে শক্তি ছাড়ার প্রবণতাটা খুবই কম। তার মানে এই দুটোর স্থায়িত্ব কিন্তু গেল কমে। এবারে এই দুটোর মধ্যে যদি তুলনা করি, এমনিতে আকারের ভিত্তিতে ল্যাটিস শক্তি এটার বেশি, আকার যেহেতু কম ল্যাটিস শক্তির বেশি, এটার ল্যাটিস শক্তি কম, কিন্তু আবার দেখা যাচ্ছে এটার ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি, এটার ইলেকট্রন অ্যাফিনিটি কম, দুটো বিপরীত। তাহলে কোনটার স্থায়িত্ব বেশি হবে তখন তুলনা করতে গেলে দেখা হয় কোনটার প্রভাবটা বেশি। ইলেকট্রন অ্যাফিনিটির থেকেও দেখা যায় ল্যাটিস শক্তি এখানে বেশি প্রভাবশালী, কারণ এর আকার এতটাই ছোট হয়, দুটোর ক্ষেত্রে আকার এতটাই ছোট হয় যে ওটা ল্যাটিস শক্তি অত্যন্ত বেশি হয়ে যায়, তার ফলে এটার স্থায়িত্ব কিন্তু অনেক অনেক বেশি হয়ে যায়। আর এটার ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি কিন্তু ল্যাটিস শক্তি অতটা বেশি নয়, তার ফলে মোট যে শক্তিটা বর্জিত হচ্ছে সেটা এর ক্ষেত্রে অতটা বেশি নয়, যেটা এর ক্ষেত্রে কিছুটা হলেও ল্যাটিস শক্তির জন্য অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তার মানে সবথেকে বেশি ল্যাটিস শক্তি হচ্ছে এটা, তার মানে সবথেকে বেশি স্থায়ী আয়নীয় যৌগ লিথিয়াম ক্লোরাইড, তারপরে লিথিয়াম ক্লোরাইড, তারপরে লিথিয়াম ব্রোমাইড, তারপরে লিথিয়াম আয়োডাইড। তাহলে সবথেকে বেশি আয়নীয় যৌগ, স্থায়ী আয়নীয় যৌগ এটা, তারপরে এটা, তারপরে এটা, এন্ড দেন লাস্টে লিথিয়াম আয়োডাইড। তাহলে এইভাবে ব্যাখ্যা করতে হয় কোন আয়নীয় যৌগের স্থায়িত্ব বেশি, কোন আয়নীয় যৌগের স্থায়িত্ব কম। অর্থাৎ আয়নীয় যৌগের স্থায়িত্ব ব্যাখ্যা করতে গেলে তিনটে শক্তি কাজে লাগে, আয়নীয় ভবন শক্তি, ল্যাটিস শক্তি, আর একটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। এই তিনটে শক্তি হবে, এই তিনটে শক্তির সাহায্যে ব্যাখ্যা করতে হবে, এবং যত বেশি শক্তি ছাড়বে অর্থাৎ ল্যাটিস শক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি যত বেশি হবে আর আয়নীয় ভবন শক্তি যত কম হবে তত সেই যৌগটার স্থায়িত্ব আয়নীয় যৌগ হিসাবে বৃদ্ধি পাবে। তাহলে এইটা তোমাদের আশা করি বুঝতে পেরেছো যে আয়নীয় যৌগ কখন স্থায়ী হবে কখন অস্থায়ী হবে। এবারে এই আয়নীয় যৌগের আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টিতে আসি। আমরা একটু আগে ল্যাটিস শক্তির যে তুলনাটা করলাম, এখানে আমরা চার্জের গুণফল এবং দূরত্ব এই দুটোর সাথে ল্যাটিস শক্তির সম্পর্ক ব্যাখ্যা করেছি, যে চার্জের গুণফলের সাথে সমানুপাতিক, দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। দূরত্ব মানে দুটো পরমাণু মানে দুটো আয়নের আকারের কথা বলা হচ্ছে। আয়নের আকার যত বাড়বে নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব বাড়বে, ল্যাটিস শক্তি কমবে। তার মানে আমরা এটা খুব সহজেই বলতে পারি এখান থেকে যে দূরত্ব যত আকার বাড়ছে ল্যাটিস শক্তি কমছে তত অস্থায়ী হবে আয়নীয় যৌগটা। কিন্তু এখানে একটা ব্যতিক্রমী ঘটনাও দেখা যায়। সেই ব্যতিক্রমী ঘটনাটা কি? আমরা লিথিয়াম ক্লোরাইড একটু আগে বললাম খুব স্থায়ী যৌগ, এটা আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারছি কারণ খুব স্থায়ী আয়নীয় যৌগ, এটা আমরা সহজেই ব্যাখ্যা করতে পারছি কারণ লিথিয়ামেরও আকার ছোট, ফ্লোরাইডেরও আকার ছোট, আকার ছোট হলে দূরত্ব কম, দূরত্ব কম হলে ল্যাটিস শক্তি বেশি, খুব সহজেই ব্যাখ্যা করা যাচ্ছে। কিন্তু যদি এইটা তুলনা করতে দেয়, সাপোজ ধরো লিথিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, রুবিডিয়াম কার্বনেট এবং সিজিয়াম কার্বনেট, এটা যদি ব্যাখ্যা করতে দেয় তাহলে কি ব্যাখ্যা করবে? যে কোন এটাও আয়নীয় যৌগ, কোন আয়নীয় যৌগের স্থায়িত্ব বেশি, কি করে ব্যাখ্যা করবে? তোমাদের স্বাভাবিকভাবে মনে হচ্ছে, আমি একটু আগেই বললাম যে কার্বনেট এখানে যেহেতু একই আছে, এটা কিছু ব্যাখ্যা করার দরকার, কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, পরিবর্তন যেগুলো হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্যাটায়নগুলোর প্রভাবটা এখানে আলোচনা করব। তা এখানে একটা জিনিস আমি খুব সহজেই দেখতে পাচ্ছি, যত আকার বাড়ছে, নিচের দিকে গেলে আকার বাড়ছে, আকার যত বাড়বে তাহলে দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়লে ল্যাটিস শক্তি কমবে, অর্থাৎ আয়নীয় শক্তি, আয়নীয় যৌগ হিসেবে স্থায়িত্ব কমে যাওয়ার কথা নিচের দিকে গেলে। কিন্তু না, এখানে আয়নীয় যৌগ হিসেবে স্থায়িত্ব কিন্তু এটার বেশি, আর যত উপর দিকে আসবে স্থায়িত্ব তত কমতে থাকবে। কেন হবে এটা? একটা জিনিস মনে রাখবে খুব সহজে, এটার ক্ষেত্রে ল্যাটিস শক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, এটা একটু মনে রাখতে হবে যে অ্যানায়নের সাইজ
ছোট হলে সেটা হ্যালাইড হতে পারে, অক্সাইড হতে পারে, হাইড্রক্সাইড হতে পারে, এই রকমগুলোর ক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজ প্রায় ম্যাচ করে গেলে অর্থাৎ ছোট হলে সেই ক্ষেত্রে ল্যাটিস শক্তি অত্যন্ত বাড়বে। সেটা তখনই যখন অ্যানায়নেরও সাইজ ছোট, ক্যাটায়নেরও সাইজ ছোট। মানে অ্যানায়নের সাইজ যখন ছোট হবে, সেটা হ্যালাইড হতে পারে, অক্সাইড হতে পারে, হাইড্রক্সাইড হতে পারে, সেই ক্ষেত্রে যখন ল্যাটিস শক্তির ব্যাখ্যা এই সূত্রটার সাহায্যে করা যাবে। অর্থাৎ ক্যাটায়নের আর অ্যানায়নের সাইজ ছোট হলে ল্যাটিস শক্তি বেশি হবে। এই ক্ষেত্রে আমরা করেছিলাম লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড, লিথিয়াম আয়োডাইড, যত নিচের দিকে যাচ্ছে আকার বাড়ছে, আকার বাড়লে দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়লে ল্যাটিস শক্তি কমবে। অর্থাৎ হ্যালাইড, হাইড্রক্সাইড এবং অক্সাইড, হাইড্রাইড, এইগুলোর ক্ষেত্রে ল্যাটিস শক্তি ব্যাখ্যা করতে গেলে এই ফর্মুলাটার সাহায্যে ব্যাখ্যা করা যাবে। কিন্তু যখনই অ্যানায়নের সাইজ অত্যন্ত বেড়ে যাবে, কার্বনেট, নাইট্রেট, মানে একটা কার্বন 3টে অক্সিজেন নিয়ে মোট 4টে পরমাণু একসাথে যুক্ত হয়ে অ্যানায়নটা তৈরি করেছে, এখানে সবকটাতেই তাই। নাইট্রেটের ক্ষেত্রে NO3, মানে একটা নাইট্রোজেন 3টে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। সালফেট, একটা সালফার 4টে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। তাহলে এইগুলোর ক্ষেত্রে অ্যানায়নের আকার কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি। সেই ক্ষেত্রে স্থায়িত্ব আয়নীয় যৌগ হিসেবে বেশি হবে যখন ক্যাটায়নের সাইজ বাড়বে। সেই ক্ষেত্রে কিন্তু ল্যাটিস শক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এইভাবে এইটার ক্ষেত্রে ল্যাটিস শক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে না। অ্যানায়নের সাইজ যখন বড় হবে তখন তার ক্ষেত্রে আয়নীয় যৌগ হিসেবে স্থায়িত্ব বেশি হবে কার? যখন ক্যাটায়নের সাইজও বড় হবে। আর অ্যানায়নের সাইজ যখন ছোট হবে তখন ক্যাটায়নের সাইজও ছোট হলে তবে তার ক্ষেত্রে স্থায়িত্ব বেশি হবে। সেটা অবশ্যই ল্যাটিস শক্তি সূত্রটা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা তাহলে কেন হলো, আমি কেন এটাকে ল্যাটিস শক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারছি না যদিও এটা আয়নীয় যৌগ? এটার কারণ দেখো, অ্যানায়নের সাইজ যদি খুব বড় হয়ে যায়, সাপোজ কার্বনেট একটা সাইজ এরকম একটা আয়ন কার্বনেট, লিথিয়াম সাইজটা কিন্তু খুবই ছোট। আমি এখানে পাশে লিখছি লিথিয়ামের সাইজ খুবই খুবই ছোট। এবারে যখন কার্বনেট অ্যানায়ন হিসাবে আছে, খেয়াল করে দেখো কার্বনেটের অ্যানায়নগুলো যখন যুক্ত হয়ে আয়নীয় যৌগ গঠন করছে তখন এর মাঝখানে যদি ফাঁকা স্থানগুলো থাকে, যে ফাঁকা স্থানগুলো থাকছে সেখানে ক্যাটায়নের আকার খুব ছোট হলে সেটা এখানে এসে কিন্তু ফিট হতে পারছে না। আকারটা এতটাই ছোট হয়ে যাচ্ছে যে ওখানে এসে ও কিন্তু সহজে ফিট হতে পারছে না। তার ফলে আয়নীয় যৌগটার মধ্যে একটা রিপালসিভ ফোর্স, অর্থাৎ এইখানে যে দুটো কার্বনেট আছে একে অপরকে 2 এটাও মাইনাস, দুটো সবকটাই মাইনাস আয়ন, একে অপরকে কিন্তু বিকর্ষণ করে দেবে। ক্যাটায়ন কিন্তু এখানে নিজে তো আটকাতে পারছেই না ওই জায়গায়, প্লাস এই অ্যানায়নের মধ্যে যে বিকর্ষণ বলগুলো ছিল সেই বিকর্ষণ বলগুলোকেও কিন্তু ও স্থমিত করতে পারছে না। তাহলে সেই ক্ষেত্রে যদি এখানে ক্যাটায়নের সাইজ বড় হয় তাহলে মোটামুটি এরকম মাইনাস তারপরে প্লাস, তারপরে মাইনাস তারপরে প্লাস, আবার এখানে এসে মাইনাস তারপরে প্লাস, তার মানে যে বিকর্ষণ বলগুলো শুধুমাত্র অ্যানায়ন অ্যানায়ন হচ্ছিল সেটা এখানে সীমিত হয়ে গেলে যখন ক্যাটায়নের সাইজ বড় হয়ে যাচ্ছে। ক্যাটায়নের সাইজ যখন ছোট থাকবে তখন অ্যানায়নগুলো পুরো নিজেরা নিজেদেরকে টাচ করে থাকার চেষ্টা করবে এবং ওর মাঝখানে যে ছোট জায়গাটা ফাঁকা স্থান সেইখানে এসে ক্যাটায়নগুলো যুক্ত হবে। কিছু কিছু ক্ষেত্রে ক্যাটায়ন এত ছোট হয়ে যায় যে জায়গাটা এসে ধরতেই পারে না, আটকাতেই পারে না। যদি আটকাতে না পারে সেটা সাইজ তো প্রচন্ড কমে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, অ্যানায়নের আয়নগুলো মানে নেগেটিভ চার্জগুলো একে অপরকে বিকর্ষণ করবে, তার জন্য আয়নীয় যৌগটার সাইজ তো কমে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যদি ক্যাটায়নের সাইজ অনেক বাড়তে থাকে তাহলে যে নেগেটিভ চার্জগুলো পাশাপাশি এসে বিকর্ষণ তৈরি করছিল সেটা তো হবে না। আয়নীয় যৌগের ক্ষেত্রে যেরকম ক্যাটায়ন আয়ন পরপর সাজিয়ে কেলাস গঠন করে, সেই রকম পরপর সাজিয়ে দিয়ে এরা কেলাসটা গঠন করবে এবং এখানে কিন্তু কোনো বিকর্ষণ বল কাজ করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আয়নীয় যৌগের স্থায়িত্ব বেশি হচ্ছে। তার মানে অ্যানায়নের সাইজ যদি ছোট হয় তখন ছোট ক্যাটায়ন থাকলে সেটা স্থায়ী হবে, কারণ সেটা ল্যাটিসটা সঠিকভাবে তৈরি করবে, তার মধ্যে বিকর্ষণ কম হবে।
আবার যখন অ্যানায়নের সাইজ বড় হবে তখনও কিন্তু তার সাথে ক্যাটায়ন যদি বড় হয় তবেই কিন্তু স্থায়িত্ব বৃদ্ধি পাবে, কারণ তবেই অ্যানায়নের মধ্যবর্তী রিপালশন অর্থাৎ নেগেটিভ নেগেটিভ রিপালশনটাকে কমাতেও সক্ষম হবে প্লাসটা। এই কারণেই বলা হয় অ্যানায়ন যখন বাড়ছে, আকার যখন বাড়ছে, তখন ক্যাটায়নেরও আকার যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে স্থায়িত্ব বেশি হবে। আবার অ্যানায়নের সাইজ যখন কমছে তখনও যদি ক্যাটায়নের সাইজ যদি ছোট হয় সেই ক্ষেত্রে আয়নীয় যৌগ হিসেবে স্থায়িত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ এই দুটো কিন্তু খুব পরিষ্কারভাবে মাথায় রাখবে, তবেই কিন্তু ব্যাখ্যা করতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি যে ক্যাটায়নের সাইজ যখন ছোট তখন আমি একটা তুলনাই করে দিই, ধরো লিথিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, রুবিডিয়াম কার্বনেট এবং সিজিয়াম কার্বনেট। যখন অ্যানায়নের সাইজ বড় তখন ক্যাটায়নের সাইজ বৃদ্ধি পেলে স্থায়িত্ব বাড়বে, তাহলে এই ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে নিচের দিকে গেলে, বোঝা গেছে? আর একইভাবে আমি যদি লিথিয়াম সাপোজ হ্যালাইড যে কোনো একটা নিয়ে নাও, ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, রুবিডিয়াম ফ্লোরাইড, সিজিয়াম ফ্লোরাইড, এই ক্ষেত্রে কিন্তু আবার উপর দিকে গেলে স্থায়িত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ এক্ষেত্রে অ্যানায়নের সাইজ যেহেতু ছোট তাই ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তত স্থায়িত্ব বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে অর্থাৎ অ্যানায়নের সাইজ যখন ছোট তখন সেই ক্ষেত্রে সরাসরি একই শক্তির ফর্মুলা প্রয়োগ করে বলে দিতে পারবো, কিন্তু যখন সেটা অবশ্যই হবে হ্যালাইডসের ক্ষেত্রে, হাইড্রোক্সাইডের ক্ষেত্রে, অক্সাইডের ক্ষেত্রে, হাইড্রাইডের ক্ষেত্রে। কিন্তু যখন অ্যানায়নের সাইজ বড় থাকবে তখন এই সূত্র দিয়ে বলতে পারবো না, কারণ সেই ক্ষেত্রে ল্যাটিসের সজ্জাটাই সরাসরি সঠিকভাবে হয় না। সেই ল্যাটিসের সজ্জাটা সঠিক করতে গেলে ক্যাটায়নের সাইজ বড় হতে হবে, তবেই নেগেটিভের মধ্যে রিপালশন কমাতে পারবে, এবং সেই জন্য ক্যাটায়নের সাইজ যত বাড়ে অ্যানায়নের সাইজ যত বাড়ে ক্যাটায়নের সাইজ বড় হলে সেই ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পাবে। আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা চলে আসি আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরে, সেটা হচ্ছে দ্রাব্যতা। আমরা জানি আয়নীয় যৌগ, ধরো সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হয়। জানি আমরা নুন জলে দিলে, এমনি নুন আমরা খাবার নুন জলে দিলে গুলে যায়। গুলে যাওয়া মানে হচ্ছে কি একদম ট্রান্সপারেন্ট, আমি আর কিছু নুনটাকে দেখতে পাবো না, পুরোপুরি ক্লিয়ার একটা সলিউশন, ক্লিয়ার জলের মতনই থাকবে, সেটাই হচ্ছে দ্রাব্য গুলে যাওয়া বা সেটা দ্রবীভূত হওয়া। এটা গুলে যায় কিভাবে? অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড, আমি একটা কেলাস যদি একটু আঁকি, একটু আয়নীয় যৌগের কেলাস আঁকি। অ্যাকচুয়ালি আয়নীয় যৌগগুলো যখন তৈরি হয় তখন কিন্তু এটা মাথায় রাখবে, আমরা ল্যাটিস শক্তির কথা বলছি না, এটা ইউ যেটা বলছি সেটা কিন্তু এই একটা Na+ বা একটা Cl- এখানে জুড়ে কিন্তু শুধুমাত্র হচ্ছে না যৌগটা, কারণ Na+ যে গোলাকার সেটা সব দিক দিয়েই ক্লোরাইডকে আকর্ষণ করছে, সব দিক দিয়েই সমানভাবে ক্লোরাইডকে আকর্ষণ করবে। তাহলে এটা সাইজের ওপর, অর্থাৎ সোডিয়ামের সাইজের ওপর এবং যে অ্যানায়নটা আসবে তার সাইজের ওপর নির্ভর করবে এর চারিদিকে কতগুলো নেগেটিভ চার্জ এসে জমা হবে। তা দেখা যায় সোডিয়াম আর ক্লোরাইডের সাইজটা এমনভাবে ফিট করে যে একটা ক্যাটায়নের চারিদিকে সোডিয়াম যদি থাকে তার চারিদিকে 6টা মাইনাস চার্জ এসে জমা হয়, চারদিক থেকে 4টে আসবে, একটা উপর দিক থেকে একটা পিছন দিক থেকে। বোঝা গেছে? আমি যদি অ্যাক্সিসের সাহায্যেও আঁকি তাহলে এরকম ভাবে দেখো, এখানে ধরো সোডিয়াম প্লাসটা রয়েছে আর চারিদিক থেকে, অর্থাৎ এদিক থেকে একটা মাইনাস, 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 এদিক থেকে একটা মাইনাস এসে সোডিয়ামটাকে ঘিরে ধরবে। আবার একইভাবে একটা ক্লোরিনকে দিয়ে যদি করি, এখানেও যদি আমি একটা অ্যাক্সিস আঁকি তাহলে এখানে একটা প্লাস, 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 এইভাবে 6টা প্লাস এসে ঘিরে ধরবে। তাহলে এই যে সংখ্যাটা, অর্থাৎ একটা ক্যাটায়নের চারিদিকে, একটা প্লাসের চারিদিকে বিপরীত যতগুলো আধান রয়েছে সেটাকে তার সর্বগাঙ্ক সংখ্যা বলা হয়। একটা প্লাসের চারিদিকে যতগুলো মাইনাস
বা একটা মাইনাসের চারিদিকে যতগুলো প্লাস থাকে সেই সংখ্যাটাকে তার সর্বকাঙ্ক সংখ্যা বলা হয় বা কোঅর্ডিনেশন নাম্বার বলা হয়। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সর্বকাঙ্ক সংখ্যা হচ্ছে 6:6। কারণ সোডিয়ামের চারিদিকে 6টা ক্লোরিন, ক্লোরিনের চারিদিকে 6টা সোডিয়াম। এইভাবে জিনিসটা সাজাই, এইভাবে সাজিয়ে সাজিয়ে যে বড় একটা জালক তৈরি হচ্ছে বা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস ক্লোরিন মানে অনেকগুলো সাজিয়ে সাজিয়ে একটা বিশাল আকৃতির অণু গঠন করছে, এটাকেই আমরা বলে থাকি জালক। এবং এই জালকটা 1 মোল গঠিত হওয়ার সময়, মানে 1 মোল সোডিয়াম 1 মোল ক্লোরাইড আয়ন নিজেদের মধ্যে যুক্ত যখন 1 মোল NaCl তৈরি করে যে শক্তি ছাড়ে সেটাই কিন্তু তার ল্যাটিস শক্তি। তার মানে একটা সোডিয়াম আর প্লাস আর একটা ক্লোরাইড মাইনাস যে যুক্ত হলে ল্যাটিস শক্তি ছেড়ে দিল, ব্যাপারটা তা নয়। 1 মোল Na প্লাস আর 1 মোল Cl মাইনাস যুক্ত যে পরিমাণ শক্তি ছাড়লো সেটাকে তার ল্যাটিস শক্তি বলা হয়। তার মানে অবশ্যই ল্যাটিস শক্তি মানে যখন আয়নীয় যৌগ গঠিত হয় তখন কিন্তু তার মানে Na প্লাস আর Cl মাইনাস একাধিক রয়েছে, এবং সেই একাধিক Na প্লাস Cl মাইনাস যুক্ত করতে যে শক্তিটা ছেড়ে দিয়েছে সেটাই ল্যাটিস শক্তি হিসেবে কাজ করেছে। এবারে আমরা ধরে নিই যে এটা ধরে নিতে পারি যে একটা কেলাস তৈরি করতে যে শক্তি বর্জিত হয়েছে তাকে ভাঙতেও ঠিক ততটা শক্তি দিতে হবে। কারণ Na প্লাস খুব সহজে দেখো Na প্লাস আর Cl মাইনাস যুক্ত হয়ে NaCl তৈরি করতে গেলে আমি ইউ পরিমাণ শক্তি ছেড়ে দিয়েছে, এদিকে ইউ লিখছি, ইউ পরিমাণ শক্তি ছেড়ে দিয়েছে। তা আমি যদি বিক্রিয়াটা উল্টে দিই তার মানে কি NaCl কে ইউ পরিমাণ শক্তি দিলে তবে Na প্লাস Cl মাইনাস তৈরি হবে। তার মানে একটা আয়নীয় যৌগ থেকে যখন ভেঙে আয়নে পরিণত করব তাকে আমাকে ল্যাটিস শক্তি সমান পরিমাণ শক্তি দিতে হবে। তখন ওর যতটা ল্যাটিস শক্তি, যদি 1 মোল আয়ন আমি 1 মোল যদি ওই অণুটা নিই তাহলে ল্যাটিস শক্তি সম পরিমাণ শক্তি প্রদান করে তবে তাকে আয়নে পরিণত করা যাবে। এবারে আমরা এটা তো জানি যে আয়ন যখন জলের মানে আয়নীয় যৌগ যখন দ্রবীভূত হয় তখন সেটা আয়নে ভেঙে যায়, Na প্লাস Cl মাইনাসে ভেঙে যাবে। তাহলে ভেঙে গেলে তাকে তো শক্তি দিতে হচ্ছে, তার মানে ইউ পরিমাণ শক্তি প্রদান করে আমি Na প্লাস Cl মাইনাসে তৈরি করতে পেরেছি। কিন্তু আমরা এটাও আবার পড়েছি যে একটা বিক্রিয়া হতে গেলে আমি যে পরিমাণ শক্তি দিচ্ছি তার থেকে যদি আমি বেশি পরিমাণ শক্তি ফেরত না পাই তাহলে বিক্রিয়াটাই করাতে পারবো না। তার মানে এখানে আমি যে পরিমাণ শক্তি দিলাম অর্থাৎ ইউ পরিমাণ শক্তি দিলাম তার থেকে বেশি পরিমাণ শক্তি তো বেরিয়ে আসতে হবে। সেই শক্তিটা কি বেরিয়ে আসছে সেটাই হচ্ছে দ্রবীভূত যখন হচ্ছে সেই যে শক্তিটা বেরিয়ে আসছে সেটাকে আমরা বলে থাকি দ্রাবকায়ন শক্তি। এবং সেই দ্রাবকায়ন দ্রবীভূত হয় কিভাবে দেখেন, আমি একটু Na প্লাস Cl মাইনাসে ভাঙলো এবং জলের অণুটা একটু ভালো করে অবজার্ভ করলে এটা আমরা কিভাবে স্ট্রাকচারটা হয় দেখাবো পরে সমযোজী যন্ত্র যখন করব। এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে জলের অণুটাকে যদি আমি একটু গোলাকার অণু হিসেবে দেখাই তাহলে একটা দিক দেখেন মাইনাস একটা দিক প্লাস, এটা সমযোজী যৌগ এবং ধ্রুবীয় সমযোজী যৌগ বলা হয়। তাহলে একটা দিক প্লাস একটা দিক মাইনাস। তাহলে এই যে জলের অণুটা ধ্রুবীয় হিসাবে থাকছে তা সেটা এই Na প্লাস বা Cl মাইনাসের চারিদিকে কিন্তু সজ্জিত হবে। অর্থাৎ মাইনাসটার চারিদিকে প্লাসটার চারিদিকে মাইনাসটা আসবে, মাইনাসটার চারিদিকে প্লাসটা এসে জমা হবে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস খুব সহজেই বুঝতে পারছি যে জলে যখন বা ধ্রুবীয় দ্রাবকে যখন আয়নীয় যৌগ দ্রবীভূত হয়েছে দুটো শক্তি কাজ করছে, একটা ল্যাটিস শক্তি যেটা আমাদের দিতে হচ্ছে আর একটা যে শক্তি বেরিয়ে আসছে যেটাকে আমরা দ্রাবকায়ন শক্তি বলি, ইংরেজিতে সলভেশন এনার্জি বলা হয়। তার মানে ল্যাটিস শক্তি দিচ্ছি প্লাস সলভেশন এনার্জি AC বা দ্রাবকায়ন শক্তি যেটা বেরিয়ে আসছে, তাহলে অবশ্যই এই দুটোর যোগফল নেগেটিভ হতে হবে। অর্থাৎ শক্তিটা যেটা ছেড়ে দিচ্ছে সেটা যেন বেশি পরিমাণে ছাড়ে, কারণ সলভেশন এনার্জি তার মানে বেশি হতে হবে ল্যাটিস শক্তির থেকে, তবেই আমরা কিন্তু দ্রবীভূত করতে পারবো। কারণ আমরা যে পরিমাণ শক্তি দেবো তার থেকে বেশি পরিমাণ শক্তি যদি ফেরত পাই তবেই তো বিক্রিয়াটা হয়। তো সেটাই এখানেও ল্যাটিস শক্তি আমি দিচ্ছি, সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি ফেরত পাচ্ছি, তাহলে অবশ্যই দ্রাবকায়ন শক্তি যদি বেশি হয়
তবেই কিন্তু ল্যাটিস শক্তি, মানে ল্যাটিস শক্তির থেকে যদি দ্রাবকায়ন শক্তি বেশি হয় তবেই আয়নীয় যৌগটা দ্রবীভূত হবে। আশা করি স্পষ্ট হয়ে গেছে। তার মানে আমরা এটা বলতে পারি কোনো আয়নীয় যৌগ আদৌ দ্রবীভূত হবে কি হবে না সেটা এই দুটো জিনিসের ওপর কিন্তু ডিপেন্ড করে, ল্যাটিস শক্তি এবং সলভেশন এনার্জি, দ্রাবকায়ন শক্তি। যদি ল্যাটিস শক্তি ইউ যদি সলভেশন এনার্জির থেকে বেশি হয় তাহলে অদ্রাব্য, যদি উল্টো হয় ল্যাটিস শক্তি সলভেশন এনার্জির থেকে কম হয় তাহলে হবে দ্রাব্য। আর যদি দুটোই সমান হয়ে যায়, ল্যাটিস শক্তি এবং সলভেশন এনার্জি দুটোই সমান হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটা সাম্যাবস্থায় থাকে বলা হয়, সাম্যাবস্থা। এবং সেই জিনিসটাকে, এই ধরনের লবণকে আমরা বলে থাকি স্প্যারিংলি সলিবল, ইংরেজিতে বলা হয় স্প্যারিংলি সলিবল বা কম দ্রাব্য লবণ, স্বল্প দ্রাব্য লবণ, খুব কম পরিমাণ দ্রবীভূত হয়ে থেকে যায়, স্বল্প দ্রাব্য লবণ। তাহলে এই তিনটে শর্ত কিন্তু প্রযোজ্য হয় যখন আয়নীয় যৌগ আমরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত করতে। অবশ্যই আরেকটা জিনিসও এখানে খেয়াল করতে হবে যে আয়নীয় যৌগ যে দ্রবীভূত হচ্ছে, আয়নীয় যৌগ দ্রবীভূত করতে গেলে অবশ্যই ধ্রুবীয় দ্রাবক দরকার, কারণ প্লাস মাইনাস মেরুই যদি না তৈরি হয় তাহলে সেটা দুটো আয়নকে বিচ্ছিন্ন করতে পারবে না বা তার চারিদিকে জমাও হতে পারবে না, তাহলে দ্রবীভূত হওয়ার কোনো প্রশ্ন নেই। অর্থাৎ ধ্রুবীয় দ্রাবক হতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন। তবে ধ্রুবীয় হলেই যে সেটা সবসময় জলে দ্রবীভূত হবে তা নয়, মানে সবসময় দ্রাবকে দ্রবীভূত হবে তা নয়। দ্রবীভূত হতে গেলে এই শর্তটা অবশ্যই মেনে চলতে হবে, সলভেশন এনার্জি দ্রাবকায়ন শক্তি, দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি ল্যাটিস শক্তির থেকে কিন্তু বেশি হতে হবে, তবে দ্রবীভূত হবে। যদি উল্টোটা হয় তাহলে কিন্তু দ্রবীভূত হবে না। স্পষ্ট? তাহলে এখানে যদি কিছু প্রশ্ন এরকম দেয়, ধরো বললো লিথিয়াম ফ্লোরাইড, আচ্ছা প্রশ্নটাই আমি পরে আসছি, পরের ভিডিওটাতে আসছি, আরো একটা জিনিস ব্যাখ্যা করতে হবে। থ্যাংক ইউ, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।